আচ্ছা, গুড আফটারনুন। সবাইকে বলছি নিজেদের মাইকটা বন্ধ রাখবে আর ভিডিওটা অফ রাখবে। মাইক আর ভিডিও অফ রাখবে। ক্লাস চলাকালীন কোনো কথা বলার দরকার নেই। যা ডাউটস থাকবে চ্যাট বক্সে তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারবে, ঠিক আছে? আর নিজেদের মধ্যে ফালতু কথা বলো না। যা কথা বলবে পরে গ্রুপে বলবে বা ফোনে বলবে। এখন মন দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, প্রথমেই বলে দিই, আমি হিন্দিতে বলতে পারবো না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস এখানে বেঙ্গলি স্টুডেন্টস আছে। তাহলে ক্লাসটা হবে ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? হিন্দিতে আমি ক্লাস নিতে পারবো না, ওটা আমার পক্ষে পসিবল নয়। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এটা তোমাদের ফার্স্ট ক্লাস, তাই তো? মর্নিং শিফট প্রোগ্রামের স্টুডেন্টসদের এটা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। এবার আমি বলি, তোমাদের যে সাবজেক্টটা আছে ইএনভিএসের ক্ষেত্রে, এই সাবজেক্টটা তোমাদের এইসিসিতে পড়ে, তাই তো? তাহলে এইসিসি বলতে আমরা কি বুঝি? এইসিসি বলতে আমরা বুঝি এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স। এইসিসি বলতে আমরা কি বুঝি? এইসিসি বলতে আমরা বুঝি এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স। এইবার এই যে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সে তোমাদের ইএনভিএস যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা একটা কম্পালসারি সাবজেক্ট, সবাইকেই পড়তে হবে। আর 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে যদি গ্র্যাজুয়েশন আমাদের কমপ্লিট করতে হয় তাহলে আমাদেরকে ইএনভিএসে কিন্তু কম্পালসারিলি পাস করতেই হবে, এছাড়া কিন্তু কোনো অপশান নেই। এছাড়া মনে রাখতে হবে যে ইএনভিএসে তোমরা যা মার্কস পাবে সেই পুরো মার্কসটাই কিন্তু সম্পূর্ণভাবে অ্যাডেড আপ হবে। তাহলে ইএনভিএস ইজ এ কম্পালসারি সাবজেক্ট, 1 নম্বর। 2 নম্বর, হোয়াট এভার মার্কস ইউ গেট ইন ইএনভিএস, দ্যাট মার্কস উইল বি এন্টায়ারলি অ্যাডেড। সেই মার্কসটাই কিন্তু টোটালি অ্যাডেড আপ হবে। আর আরেকটা জিনিস বলে দিই যে ইফ ইউ ফেল ইন ইএনভিএস ইউ উইল নট বি এবল টু কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন। যারা ইএনভিএসে ব্যাক পাবে বা ফেল পড়বে তারা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে যে ইএনভিএস পড়বো না অথচ আমি গ্র্যাজুয়েট হয়ে যাব, সেটা কিন্তু হবে না। তোমাকে ইএনভিএস কম্পালসারিলি ক্লিয়ার করতে হবে। আচ্ছা, নাও কামিং টু দ্য সাবজেক্ট ইটসেলফ। নাও অ্যাজ ফার অ্যাজ দ্য সাবজেক্ট ইজ কনসার্ন, সাবজেক্টের কথা বলতে গেলে প্রথমে আমি বলি একটু পরীক্ষার প্যাটার্নটা নিয়ে। নাও দ্য এক্সামিনেশন প্যাটার্ন will consist of a 40 marks theory paper and it will consist of a 10 marks internal paper. তাহলে পরীক্ষার প্যাটার্নটা কীরকম থাকলো? যে একটা 40 নম্বরের থিওরি পেপার থাকবে, যে পেপারটা ইউনিভার্সিটি থেকে আসবে, আর একটা 10 নম্বরের ইন্টারনাল পেপার থাকবে, যে ইন্টারনালের পেপারের সেটার থাকবো আমি নিজে। এবং ইন্টারনাল পরীক্ষার আগে যতটা যা পড়া হবে তার উপর বেস করে ইন্টারনাল এক্সামিনেশনস হবে, বাট দ্য এক্সটার্নাল এক্সামিনেশন ইট উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি। এক্সটার্নাল পরীক্ষাটা কিন্তু ইউনিভার্সিটি নেবে অ্যান্ড দ্যাট উইল বি অফ 40 মার্কস। এইবারে আমরা কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা একটু ডিসকাস করি, তোমরা সেটা ভালো করে নোট করে নাও। আচ্ছা, যারা শুনতে পাচ্ছ না আমাকে বলে লাভ নেই, কারণ ওটা তোমাদের নেটের প্রবলেম আছে। 14 বার আমাকে বলে লাভ নেই শুনতে পাচ্ছি না, ওটা আমার হাতে নেই। নেটের প্রবলেম আছে, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, দেখো শুনতে পাবে। যারা শুনতে পাচ্ছ না কিছু করার নেই, প্লিজ এই ধরনের ভুলভাল মেসেজ করাগুলো বন্ধ করো যে শুনতে পাচ্ছি না। ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, দেখো শুনতে পাবে। ওকে, তাহলে কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা আমি একটু বলছি, সেটা মন দিয়ে একটু নোট করো। Your question paper will consist of 1 mark questions, 2 mark questions, 5 mark questions and 10 mark questions. তাহলে কোয়েশ্চেন পেপারে কী কী থাকলো? 1 নম্বরের প্রশ্ন থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। এটা যেন মনে থাকে। তাহলে কোয়েশ্চেন পেপারে কী কী থাকলো? 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন। তাহলে প্যাটার্নটা ভালো করে সবাই নোট করে নাও। ইউ উইল বি রিকোয়ারিং টু আনসার 5 questions of 1 mark each.
ইউ উইল বি রিকোয়ারিং টু আনসার 5 কোয়েশ্চেন্স অফ 1 মার্ক ইচ। 1 নম্বরের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? সেখানে চয়েস থাকবে, ইউ উইল হ্যাভ চয়েস ডেফিনেটলি। দেন ইউ উইল বি রিকোয়ারিং টু আনসার 5 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস ইচ, ঠিক আছে? তাহলে 2 নম্বরের প্রশ্ন এরকম 5টা উত্তর লিখতে হবে। তাহলে 5 কোয়েশ্চেন্স অফ 1 মার্ক ইচ অ্যান্ড 5 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস ইচ। 5 কোয়েশ্চেন্স অফ 1 মার্ক ইচ অ্যান্ড 5 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস ইচ, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা থাকবে সেইটা হচ্ছে ইউ উইল বি রিকোয়ারিং টু আনসার 3 কোয়েশ্চেন্স অফ 5 মার্কস ইচ, ঠিক আছে? এরপর যেটা আনসার করতে হবে সেটা হচ্ছে যে 5 নম্বরের প্রশ্নর 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে 3 কোয়েশ্চেন্স অফ 5 মার্কস ইচ। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পেপারের শেষে যেটা আমরা দেখতে পাবো, তোমাদেরকে আনসার করতে হবে 1 কোয়েশ্চেন অফ 10 মার্ক, ঠিক আছে? একটি 10 নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্যাটার্নটা কি দাঁড়ালো? প্যাটার্নটা এরকম দাঁড়ালো যে ইউ নিড টু আনসার 5 কোয়েশ্চেন্স অফ 1 মার্ক ইচ, 5টা 1 নম্বরের প্রশ্ন। ইউ নিড টু আনসার 5 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস ইচ, 5টা 2 নম্বরের প্রশ্ন। ইউ নিড টু আনসার 3 কোয়েশ্চেন্স অফ 5 মার্কস ইচ, মানে আমরা 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর দেব। অ্যান্ড ইউ নিড টু আনসার 1 কোয়েশ্চেন অফ 10 মার্ক ইচ। তাহলে একটা বড় প্রশ্নের উত্তর লিখব যেটার মূল্যায়ন হচ্ছে 10 নম্বরের। আচ্ছা, তাহলে টোটালটা দাঁড়ালো 40। আর ইন্টারনাল হবে 10 নম্বরের, যেটা সম্বন্ধে আমরা পরীক্ষার আগে আলোচনা করব। আচ্ছা, এইবার আমরা একটু আলোচনা করে নিই সিলেবাসটা নিয়ে। লেট আস রাইট ডাউন দ্য সিলেবাস। আমরা একটু সিলেবাসটা নোট করে নিই। তাহলে রাইট ডাউন, আমি যেমন যেমন সিলেবাস বলবো সেই মতো লিখে নাও। রাইট ইট ডাউন। লেখো ফার্স্ট চ্যাপ্টার বেসিক্স অফ এনভায়রনমেন্ট। পরিবেশের গোড়ার কথা। যারা বাংলায় লিখছো তারা বাংলায় লেখো পরিবেশের গোড়ার কথা। 2 নম্বর লেখো ন্যাচারাল রিসোর্সেস। 2 নম্বর লেখো ন্যাচারাল রিসোর্সেস। যারা বাংলায় লিখছো লেখো প্রাকৃতিক সম্পদ। বাংলায় লেখো, যারা বাংলায় লিখছো প্রাকৃতিক সম্পদ। 3 নম্বর লেখো ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। 3 নম্বর লেখো ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। বাংলায় লেখো বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যা। 4 নম্বর লেখো বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। বাংলায় লেখো জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। বাংলায় লেখো জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। 5 নম্বর লেখো এনভায়রনমেন্টাল পলিউশন। 5 নম্বর লেখো এনভায়রনমেন্টাল পলিউশন। পরিবেশ দূষণ। সবাই নিজেদের মাইক অফ করো। যাদের মাইক অফ থাকবে না আমি কিন্তু বার করে দেবো। 5 নম্বর লেখো এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। 6 নম্বর লেখো সোশ্যাল ইস্যুজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট।
সবাইকে বলছি মাইকটা অফ করতে। সোশ্যাল ইস্যুস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। সাত নম্বর লেখো। আচ্ছা, সোশ্যাল ইস্যুস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ওটা বাংলায় একটু নোট করে নাও। পরিবেশ সংক্রান্ত সামাজিক বিষয়। পরিবেশ সংক্রান্ত সামাজিক বিষয়। পরিবেশ সংক্রান্ত সামাজিক বিষয়। তারপর লেখো হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। জনসংখ্যা ও পরিবেশ। হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। জনসংখ্যা ও পরিবেশ। তারপর লেখো, বাস এই হচ্ছে তোমার 7টা চ্যাপ্টার। তাহলে 7টা চ্যাপ্টার আমি আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বেসিক্স অফ এনভায়রনমেন্ট, মানে পরিবেশের গোড়ার কথা। তারপর লেখো ন্যাচারাল রিসোর্সেস, মানে প্রাকৃতিক সম্পদ। তারপরে লেখো ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা। তারপর লেখো বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। 5 নম্বর লেখো এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। 6 নম্বর লেখো সোশ্যাল ইস্যুস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ ও সামাজিক বিষয়। সোশ্যাল ইস্যুস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ ও সামাজিক বিষয়। তারপর লেখো হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, জনসংখ্যা ও পরিবেশ। জনসংখ্যা ও পরিবেশ। ঠিক আছে, দিজ আর দ্য 7 চ্যাপ্টার্স উইচ ইউ উইল বি স্টাডিং ফর ইউর এক্সামিনেশন। এই 7টা চ্যাপ্টার আমরা পরীক্ষার জন্য, সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপেয়ার করব। সো লেট আস বিগিন উইথ দ্য ফার্স্ট চ্যাপ্টার। আমরা এবার আমাদের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা শুরু করব। যাদের মাইক অন পাবো আমি কিন্তু তাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি। আমি যারই মাইক অন পাবো আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো। কারণ এটা তো ক্লাস করার জায়গা, এখানে চিৎকার চেঁচামেচি করার জায়গা নয়। প্রচণ্ড কথা হচ্ছে গ্রুপে, আমি শুনতে পাচ্ছি। এত কথা বললে ক্লাস করানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মাইক সবাই অফ রাখবে। আচ্ছা, এবার আমরা ক্লাসটা শুরু করি। তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ এনভায়রনমেন্ট। সবাই মাইক অফ করো। মাইক অন থাকলে আমি কিন্তু ক্লাস থেকে বার করে দেবো, আর নেক্সট টাইম অ্যাডমিট করব না। আচ্ছা, প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। তাহলে একটা প্রশ্ন লেখো, হোয়াট ইজ এনভায়রনমেন্ট। যারা বাংলায় লিখছো, পরিবেশ শব্দের অর্থ কী? হোয়াট ইজ এনভায়রনমেন্ট, বা যারা বাংলায় লিখছো পরিবেশ শব্দের অর্থ কী? আচ্ছা, তাহলে বলি, দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট হ্যাজ বিন কয়েন্ড ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড এনভিরনার,
The word environment has been coined from the French word environner. আমি শব্দটা লিখে দিচ্ছি, environner। ঠিক আছে, এই এনভিরনার শব্দটা থেকে এনভায়রনমেন্ট বা পরিবেশ শব্দটি তৈরি করা হয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং? এই পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটার অর্থ কী দাঁড়াচ্ছে? তাহলে পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটির অর্থ দাঁড়াচ্ছে যে হোয়াট এভার সারাউন্ডস অ্যান অর্গানিজম অ্যান্ড হোয়াট এভার ইম্প্যাক্টস দ্যাট পার্টিকুলার সাবস্টেন্স or a phenomena has on the life of an organism makes up its environment. So the word environment has been coined from the French word environner, which means to encircle or surround, and very importantly, whatever surrounds an organism makes up its environment. So that may be a living thing, that may be a non-living thing. So whatever surrounds an organism makes up its environment. তাহলে পরিবেশ বলতে যেটা আমরা বলতে পারি, বাংলায় যদি আমরা পরিবেশ বলতে পারি যে একটি উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকেই পরিবেশ বলা হয়। তাহলে কি বললাম? উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকেই পরিবেশ বলা হয়। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি আমরা যেটা বলতে পারি যে এনভায়রনমেন্ট is made up of both living as well as non-living things, and all these living and non-living things have a tremendous impact on the life of the organism. তাহলে কোনো একটি প্রাণীর পরিবেশ, সেটা সজীব এবং নির্জীব দু ধরনের বস্তু দিয়েই তৈরি হতে পারে, এবং এই সজীব এবং নির্জীব বস্তুগুলি সেই প্রাণীর জীবনের ওপর যে প্রভাব ফেলে সেটি হচ্ছে সেই প্রাণীর পরিবেশ। ঠিক আছে, অ্যান্ড এরপর পরিবেশের সংজ্ঞার পর আমাদের যেটা জানতে হবে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্ট। তাহলে একটা কোয়েশ্চেন লেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্ট? What are the different types of environment and define them? What are the different types of environment and define them? যারা বাংলায় লিখছো, পরিবেশ কয় ধরনের ও কি কি? পরিবেশ কয় ধরনের ও কি কি? আচ্ছা, now environment, it can be divided into three primary types. One is the physical environment, number two is the biotic environment, and number three is the social environment. তাহলে তিন ধরনের পরিবেশ আমি কি কি বললাম? ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যাকে আমরা বাংলায় বলি ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। দু নম্বর হচ্ছে বায়োটিক এনভায়রনমেন্ট, যাকে আমরা বাংলায় বলি জীবজ পরিবেশ। আর তিন নম্বর হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট, যাকে আমরা বাংলায় বলি সামাজিক পরিবেশ। তাহলে আমি থ্রি টাইপস অফ এনভায়রনমেন্টের নাম লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। তাহলে থ্রি টাইপসের এনভায়রনমেন্ট কী কী হলো? একটা হচ্ছে তোমার ফিজিক্যাল এনভায়রনমেন্ট, দু নম্বর হচ্ছে তোমার বায়োটিক এনভায়রনমেন্ট, আর তিন নম্বর হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট ঠিক আছে, দিজ আর দ্য থ্রি টাইপস অফ এনভায়রনমেন্ট। তাহলে তিন ধরনের পরিবেশ আমরা কী কী পেলাম? ফিজিক্যাল এনভায়রনমেন্ট, বা যাকে আমরা বাংলায় বলছি ভৌত পরিবেশ। দু নম্বর হচ্ছে বায়োটিক এনভায়রনমেন্ট, যাকে আমরা বাংলায় বলছি জীবজ পরিবেশ। আর তিন নম্বর হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট, যাকে আমরা বাংলায় বলছি সামাজিক পরিবেশ। দিজ আর দ্য three basic types of environment. Now let us try to define these three basic types of environment. Now as far as these three basic types of environment is concerned, now if we talk of the physical environment,
The physical environment primarily constitutes the non-living substances which are present in our environment. That may be air, water, temperature, topography, moisture, soil, etc. So what is the meaning of the word physical environment? The word physical environment mainly includes the non-living components in the environment, air, water, soil, temperature, etc. তাহলে ভৌত পরিবেশ বলতে আমরা কি বুঝলাম? ভৌত পরিবেশ বলতে যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে যে আমাদের চারপাশের পরিবেশের মধ্যে যে নির্জীব বস্তুগুলি রয়েছে, হ্যাঁ, যেমন তোমার বায়ু, জল, সূর্যালোক, তারপরে মৃত্তিকা ইত্যাদি। এই যে নির্জীব যে বস্তুগুলি, যেগুলি আমাদের জীবনধারার ওপর, যেগুলি একটি প্রাণীর জীবনের ওপর প্রভাব ফেলে, সেগুলোকে আমরা বলে থাকি আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা ভৌত পরিবেশের অংশ। Next comes the biotic environment. Now when we are talking of the biotic environment, it simply means the living things which are present in the surroundings of an organism. Now these living things, it can be single-celled organisms, these can be multicellular organisms, these can be large and complex life forms. So very importantly, the living components which surround an organism and which affect the life of an organism is what we call as your biotic environment. তাহলে জীবজ পরিবেশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি প্রাণীর চারপাশে যে সজীব বস্তুগুলি আছে, যে সজীব উপাদানগুলি আছে এবং যে সজীব উপাদানগুলি প্রাণীর জীবনের উপর প্রভাব ফেলে, সেগুলোকে আমরা কি বলে থাকলাম? যে সজীব পরিবেশ। সেগুলোকে আমরা কি বলে থাকছি? সজীব পরিবেশ বা জীবজ পরিবেশ। যেমন সেই জীবজ পরিবেশের মধ্যে এককোষী প্রাণী হতে পারে, তার মধ্যে বহুকোষী প্রাণী হতে পারে, তার মধ্যে তোমার বিভিন্ন রকমের অণুজীব থাকতে পারে। এবং এই যে বিভিন্ন রকমের প্রাণী, যে প্রাণী অন্যান্য প্রাণীর জীবনের উপর যে প্রভাব ফেলে, সেটি হচ্ছে আমরা যাকে বলছি জীবজ পরিবেশ। অ্যান্ড থার্ডলি কামস দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট. Now as far as the social environment is concerned, now social environment is built by man. Social environment is built by man and it is made up of human traditions, human culture, ethics, law, etc. So as far as the social environment is concerned, social environment is built by man and it is created by human traditions, human culture, law, etc., etc. তাহলে যেটাকে আমরা সামাজিক পরিবেশ বললাম, এই সামাজিক পরিবেশ কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট। জীবজ পরিবেশ মানুষের দ্বারা সৃষ্ট নয়, ভৌত পরিবেশ মানুষের দ্বারা সৃষ্ট নয়, কিন্তু সামাজিক পরিবেশ মানুষের দ্বারা সৃষ্ট। এবং এই সামাজিক পরিবেশে আমরা কি দেখতে পাবো? এটি কি দিয়ে তৈরি? এটি তৈরি মূলত মানুষের শিক্ষা, মানুষের সংস্কৃতি, আমাদের যে সমাজের যে নিয়মকানুনগুলি আছে, আমাদের আইনি ব্যবস্থা, এইসবের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সামাজিক পরিবেশকে তৈরি করে থাকি। তাহলে আমরা কি কি জানলাম? যে পরিবেশ মূলত তিন রকমের, একটি হচ্ছে ভৌত পরিবেশ, 2 নম্বর হচ্ছে জীবজ পরিবেশ, আর 3 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে দিজ আর দ্য 3 বেসিক টাইপস অফ এনভায়রনমেন্ট। 1 is the physical environment, number 2 is the biotic environment and number 3 is the social environment. তাহলে ভৌত পরিবেশ, জীবজ পরিবেশ এবং 3 নম্বর হলো আমাদের সামাজিক পরিবেশ। তাহলে এই 3 ধরনের পরিবেশ কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে। আচ্ছা, নেক্সট let us try to know the different components of the earth's environment. তাহলে একটা কোয়েশ্চেন লিখে নাও, একটা কোয়েশ্চেন লেখো, what are the different components of the earth's environment? What are the different components of the earth's environment? যারা বাংলায় লিখছো লেখো, পৃথিবীর পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কি কি? পৃথিবীর পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কি কি এবং সেগুলির সংজ্ঞা লেখো, পৃথিবীর পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কি কি এবং সেগুলির সংজ্ঞা লেখো। আচ্ছা,
Now, as far as the components of the Earth's environment is concerned, the Earth's environment is having four basic components. The Earth's environment is having four basic components. These are namely atmosphere, hydrosphere, lithosphere, and biosphere. So the four basic components of the Earth's environment are atmosphere, lithosphere, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড বায়োস্ফিয়ার। তাহলে আমি নামগুলো লিখে দিচ্ছি, তারপর বাংলায় বলে দেবো। তাহলে দ্য ফোর বেসিক কম্পোনেন্টস অফ দ্য আর্থস এনভায়রনমেন্ট ইনক্লুড অ্যাটমসফিয়ার, hydrosphere, then you have your lithosphere and biosphere. তাহলে পৃথিবীর এনভায়রনমেন্টের যে চারটে মূল কম্পোনেন্ট থাকে, সেই চারটে মূল কম্পোনেন্ট আমরা কি বললাম? অ্যাটমসফিয়ার, যাকে আমরা বাংলায় বলে থাকি বায়ুমণ্ডল। 2 নম্বর হচ্ছে লিথোস্ফিয়ার, যাকে আমরা বাংলায় বলে থাকি শিলামণ্ডল। 3 নম্বর হচ্ছে হাইড্রোস্ফিয়ার, যাকে আমরা বাংলায় বলে থাকি বায়ুমণ্ডল। আর 4 নম্বর হচ্ছে বায়োস্ফিয়ার, যাকে আমরা বাংলায় বলে থাকি জীবমণ্ডল। তাহলে what are the different components of the Earth's environment? The four different components of the Earth's environment include atmosphere, বা যাকে আমরা বাংলায় বলছি বায়ুমণ্ডল, then hydrosphere মানে বায়ুমণ্ডল, lithosphere মানে শিলামণ্ডল, and biosphere বলতে জীবমণ্ডল। বায়োস্ফিয়ার বলতে জীবমণ্ডল। আচ্ছা, now let us try to learn these definitions of these words. Now, as far as atmosphere is concerned, atmosphere represents the sphere or blanket of air that is present on the earth. So the atmosphere, it represents the sphere or blanket of air that is present on the earth. তাহলে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝলাম? বায়ুমণ্ডল বলতে আমাদের পৃথিবীতে যে বায়ুর উপস্থিতি, সমগ্র যে বায়ুর উপস্থিতি, তাকেই আমরা সামগ্রিকভাবে বায়ুমণ্ডল বলে থাকি। তাহলে বায়ুমণ্ডল বলতে আমরা কি বলছি? যে পৃথিবীর মধ্যে সমগ্র যে বায়ুর উপস্থিতি, তাকে একসাথে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। সো দ্য এন্টায়ার কালেকশন অফ এয়ার or the blanket of air which surrounds the earth is what we call as atmosphere, Now, this atmosphere is very important for the existence of living organisms, because you know the atmosphere contains some very vital gases essential for life. Say for example, oxygen, carbon dioxide, nitrogen, and without these gases it will be very difficult for us to exist. So the atmosphere is the major storehouse or the bank of important respiratory gases like oxygen and carbon dioxide. Besides, it also contains other gases like nitrogen, ozone, etc. তাহলে বায়ুমণ্ডল আমাদের বেঁচে থাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বায়ুমণ্ডল বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ? কারণ বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের মতো গুরুত্বপূর্ণ গ্যাসগুলি আছে। যেমন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলার জন্য ভীষণভাবে অক্সিজেন কিন্তু প্রয়োজন, অক্সিজেন ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। একইভাবে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজনীয়তা আছে, কারণ সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ছাড়া তারা সালোক সংশ্লেষ করতে পারবে না। অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আমরা দেখতে পাবো যে বায়ুমণ্ডলের মধ্যে তোমার নাইট্রোজেন গ্যাস আছে এবং ওজোন গ্যাস আছে, যে গ্যাসগুলির বিভিন্ন রকম কিন্তু আমাদের বেঁচে থাকার বিষয়ে বিভিন্ন রকম তাদের কন্ট্রিবিউশনস আছে। তাহলে আফটার অ্যাটমসফিয়ার let us talk of hydrosphere. So the hydrosphere represents the sphere of water. So if the atmosphere is representing the sphere of air, the hydrosphere represents the sphere of water. তাহলে বায়ুমণ্ডল যদি পৃথিবীর সমগ্র বায়ুকে বোঝায়, তাহলে বায়ুমণ্ডল বোঝাবে পৃথিবীর সমগ্র জলকে। হ্যাঁ, তাহলে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝলাম? বায়ুমণ্ডল বলতে আমরা বুঝলাম যে পৃথিবীতে উপস্থিত সমগ্র জল, তাকে আমরা বলছি সেটা, তাই কিন্তু বায়ুমণ্ডলের অন্তর্গত। অ্যান্ড দিস হাইড্রোস্ফিয়ার, it includes both salt water as well as fresh water. So remember, the hydrosphere contains
or the hydrosphere represents the collection of all water on this planet, and it represents both salt water as well as fresh water. তাহলে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝলাম? বায়ুমণ্ডল বলতে আমরা এটাই বুঝলাম যে পৃথিবীতে যত জল আছে সেই জলই কিন্তু বায়ুমণ্ডলের অন্তর্গত, এবং এই বায়ুমণ্ডলের মধ্যেই নোনা জল এবং মিঠে জল দুই ধরনের জলই কিন্তু আমাদেরকে ধরতে হবে। And again, like atmosphere, the hydrosphere is also absolutely essential for life. ঠিক যেমন বায়ুমণ্ডল ছাড়া প্রাণের অস্তিত্ব সম্ভব নয়, একইভাবে বায়ুমণ্ডল ছাড়াও, জল ছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে প্রাণের অস্তিত্ব সম্ভব হবে না। Next comes lithosphere. Now the lithosphere is the sphere of rocks and soil. So I'm repeating, the lithosphere represents the sphere of rocks and soil. So there are various kinds of rocks which are present on this planet, say igneous rocks, sedimentary rocks, metamorphic rocks, etc. Then there are various types of soil. So this entire sphere of rocks and soil, the entire collection of rocks and soil is included under the lithosphere. তাহলে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পৃথিবীতে যে যত শিলা ও মৃত্তিকা রয়েছে, হ্যাঁ, এবং পৃথিবীর সমস্ত শিলা ও মৃত্তিকা কিন্তু লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলের অন্তর্গত। তাহলে বায়ুমণ্ডলের অন্তর্গত হচ্ছে পৃথিবীতে উপস্থিত সমস্ত বায়ু, জলমণ্ডলের অন্তর্গত পৃথিবীতে উপস্থিত সমস্ত জল, এবং শিলামণ্ডলের অন্তর্গত হচ্ছে পৃথিবীতে উপস্থিত সমস্ত শিলা ও মৃত্তিকা। Now comes the last environmental component, that is the biosphere. Now comes the last environmental component, that is the biosphere. Now the biosphere includes all life on this planet. So every living organism is included under the biosphere. So remember that every living organism is included under the biosphere. So biosphere includes all life on this planet. তাহলে জীবমণ্ডলের অন্তর্গত কি থাকলো? জীবমণ্ডলের অন্তর্গত থাকলো পৃথিবীর সমস্ত জীব, সেটা অণুজীব হতে পারে, সেটা এককোষী প্রাণী হতে পারে, বহুকোষী প্রাণী হতে পারে, হ্যাঁ। তাহলে পৃথিবীর সমস্ত জীব কিন্তু জীবমণ্ডলের অন্তর্গত। তাহলে আমরা কি কি জানলাম? যে পৃথিবীর যে পরিবেশ, সেই পৃথিবীর পরিবেশের মূলত চারটি উপাদান আছে। সেই চারটি উপাদান কি কি? অ্যাটমসফিয়ার বা যাকে আমরা বাংলায় বলছি বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার যাকে আমরা বাংলায় বলছি বায়ুমণ্ডল, লিথোস্ফিয়ার যাকে আমরা বাংলায় বলছি শিলামণ্ডল, and the last one is biosphere যাকে আমরা বাংলায় বললাম জীবমণ্ডল. These are the four basic components of the Earth's environment. আচ্ছা, now after talking about the different components of the Earth's environment, next we shall try to differentiate between environmental science and environmental studies. তাহলে write down a question. Differentiate between environmental science and environmental studies. Differentiate between environmental science and environmental studies. বাংলায় লেখো পরিবেশবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। পরিবেশবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, পরিবেশবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, তাহলে let us try to differentiate. Now, as far as environmental science is concerned, environmental science is largely a science-based subject. Environmental science is largely a science-based subject, and most importantly, it involves or it includes a lot of scientific complexities, a lot of scientific calculations, etc., etc. And environmental science also includes several laboratory activities. So I am repeating, environmental science is largely a science-based subject. So those who belong to science background, they are allowed to study this subject.
It includes several scientific complexities, it includes scientific details, and also it includes a lot of laboratory work. But on the other hand, if you think of environmental studies, that is the subject which you are studying. Now, environmental studies does not include scientific complexities and calculations. It is a general subject which is meant for all. So, environmental studies, I am repeating, it is a general subject which is meant for all, and it does not include scientific complexities and calculations, and it does not include any laboratory work. So environmental science is a science-based subject. It includes scientific calculations and scientific complexities, and it includes a lot of laboratory work. But environmental studies, it is a general subject. It does not include scientific complications and calculations, and it does not include any laboratory work. তাহলে পরিবেশ বিজ্ঞান মূলত একটি বিজ্ঞান ভিত্তিক বিষয়, এবং এই ধরনের বিজ্ঞান ভিত্তিক বিষয়ে বৈজ্ঞানিক যে জটিলতা সেইগুলি কিন্তু পরিবেশ বিজ্ঞানের মধ্যে থাকবে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমরা জানব যে পরিবেশ বিজ্ঞানের মধ্যে ল্যাবরেটরির কাজকর্ম কিন্তু বিশেষভাবে অন্তর্গত। কিন্তু পরিবেশবিদ্যা এমন একটি বিষয় যেটা কিন্তু সবার জন্য। পরিবেশ বিজ্ঞান যেমন শুধুমাত্র যারা বিজ্ঞানের ছাত্র তারা পড়তে পারবে, কিন্তু পরিবেশবিদ্যা সবার জন্য। এবং খুব গুরুত্বপূর্ণভাবে পরিবেশবিদ্যার মধ্যে কোনো রকম বৈজ্ঞানিক জটিলতাকে অন্তর্গত করা হয়নি, এবং পরিবেশবিদ্যার মধ্যে আমরা এটাও দেখতে পাবো যে এটার মধ্যে কোনো ল্যাবরেটরির কাজ নেই। তো তোমরা যে বিষয়টা পড়ছো অর্থাৎ পরিবেশবিদ্যা, সেটি একটি জেনারেল সাবজেক্ট, যেখানে যেটা সবাই পড়তে পারে, যেটা পড়ে সবাই বুঝতেও পারবে, এবং খুব গুরুত্বপূর্ণভাবে এটার মধ্যে কোনো বৈজ্ঞানিক জটিলতা থাকে না, এবং এর মধ্যে কোনো ল্যাবরেটরিরও কাজ থাকে না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। আচ্ছা, এরপর আমরা যেটা পড়ব, দ্যাট ইজ দ্য মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্ট। We shall discuss the multidisciplinary nature of environment. আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা লেখো, discuss the multidisciplinary nature of environmental studies. Discuss the multidisciplinary nature of environmental studies. যারা বাংলায় লিখছো লেখো, পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়। পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়, আলোচনা করো। পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়, আলোচনা করো। ঠিক আছে, এটা একটা 5 নম্বরেরও প্রশ্ন হতে পারে, আবার এটা একটা 10 নম্বরেরও প্রশ্ন হতে পারে। তো প্রশ্ন নম্বর অনুযায়ী আমাদেরকে উত্তরগুলোকে রেডি করতে হবে। সবাইকে বলছি মাইকটা বন্ধ রাখো। এই জাভেদ আনসারি কে আছে? মাইকটা বন্ধ কর। আর কার কার মাইক অন আছে দেখি? মাহি মেনকা, মাইকটা বন্ধ কর। তোরা গ্রুপে এত কথা বলছিস কেন? প্রত্যেকের নাম নোট করে কিন্তু আমি মর্নিং শিফটের ইনচার্জকে পাঠিয়ে দেবো। নিশান্ত শ্রীবাস্তব, মাইক বন্ধ কর। নিশান্ত শ্রীবাস্তব, মাইকটা বন্ধ কর। এই মাহি মেনকা, মাইকটা বন্ধ করতে বললাম তো। কিশোর ভগত, মাইক বন্ধ কর। মাইক বন্ধ করে রাখবে সবাই।
আচ্ছা, তাহলে যেটা বললাম কোয়েশ্চেনটা আরেকবার লেখ। ডিসকাস দ্য মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। যারা বাংলায় লিখছো বাংলায় লেখো। পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়, আলোচনা করো। পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়, আলোচনা করো। আচ্ছা, now let us try to understand the answer to this question. This is a very common question in the examination. পরীক্ষা এটা একটি খুব কমন প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, now environmental studies is not a singular subject. Knowledge from different subjects, knowledge from different disciplines has been brought together into this subject. So this subject not only includes knowledge from various disciplines of science, but it also includes knowledge from various disciplines of humanities. It also includes knowledge from various disciplines of commerce and economics, and knowledge from various disciplines of engineering, etc. etc. তাহলে আমি কি বললাম যে পরিবেশবিদ্যা কোনো একটি একক বিষয় নয়, বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন টপিকসের ওপর যে নলেজ বা যে জ্ঞান তাকে এক জায়গায় সম্মিলিত করার নামই পরিবেশবিদ্যা। সুতরাং পরিবেশবিদ্যার মধ্যে যেমন বিভিন্ন বিজ্ঞানভিত্তিক বিষয়কে একসাথে করা হয়েছে, তেমনি আর্টস বা হিউম্যানিটিজের বিভিন্ন বিষয়ের জ্ঞান এখানে সম্মিলিত করা হয়েছে, কমার্স বা বাণিজ্য বা অর্থনীতি বিষয়ের জ্ঞান এখানে সম্মিলিত করা হয়েছে, বা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনসের বিভিন্ন বিষয়ের জ্ঞান এখানে সম্মিলিত করা হয়েছে। So environmental studies includes inputs or knowledge from various disciplines of life sciences like biology, biochemistry, zoology, botany, etc. It includes knowledge from various disciplines of physical sciences like physics, chemistry, etc. It includes knowledge from different branches of mathematics and statistics and computers. It includes knowledge from different branches of engineering like civil engineering, chemical engineering, etc. And at the same time, it includes knowledge from different disciplines of management and awareness and subjects like economics, then law, philosophy, ethics, etc. etc. তাহলে আমরা কি বললাম যে জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় থেকে এখানে জ্ঞানকে সম্মিলিত করা হয়েছে, যেমন জুওলজি বা যেটাকে আমরা প্রাণীবিদ্যা বলি, বা বটানি যেটাকে আমরা উদ্ভিদবিদ্যা বলি, বা মাইক্রোবায়োলজি যেটাকে আমরা অণুজীববিদ্যা বলি, ফিজিক্যাল সায়েন্স বা যাকে আমরা ভৌত বিজ্ঞান বলি, ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয় থেকে এখানে এক জায়গায় জ্ঞানকে সম্মিলিত করা হয়েছে, যেমন ফিজিক্স থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে, কেমিস্ট্রি থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে। এছাড়া ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এই সমস্ত বিষয় থেকে অল্প বিস্তর জ্ঞান, অল্প বিস্তর নলেজ কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আমরা অর্থনীতি, কমার্স বা বাণিজ্য বা ম্যানেজমেন্টের বিষয়গুলি থেকেও কিন্তু অল্প বিস্তর জ্ঞান পরিবেশবিদ্যার মধ্যে নেওয়া হয়েছে। এবং এ সমস্ত বাদ দিয়েও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ের ওপরেও কিন্তু বিভিন্ন বিষয় থেকেও কিন্তু জ্ঞান পরিবেশবিদ্যার মধ্যে নেওয়া হয়েছে। তার কারণ কি? What is the reason? Why are we including so many subjects? Now, because subjects like life science and physical sciences, they help us in basic and applied studies. Subjects like mathematics, statistics and computer help us to store and record data, and also for modeling purposes. Now, modeling in environmental studies means to predict the future. Then subjects like engineering, it gifts us with the suitable technology for pollution control, for developing alternative energy, for developing technologies which are eco-friendly. And then subjects like economics, commerce, philosophy, ethics, etc.
It helps to manage the environment and also to build awareness about the environment. তাহলে আমরা দেখলাম যে জীববিজ্ঞান বা ভৌতবিজ্ঞান আমাদেরকে জীববিজ্ঞান বা ভৌতবিজ্ঞান থেকে আমরা যে জ্ঞানটা পাই সেটা আমাদের শিখতে মানে বেসিক এবং অ্যাপ্লাইড সায়েন্স, মানে বেসিক যে বিজ্ঞান যেটা না জানলে আমরা বুঝতে পারবো না পরিবেশবিদ্যা কী, এবং অ্যাপ্লাইড স্টাডিজ, অ্যাপ্লাইড বলতে তার বাস্তব জীবনে কী কার্যকারিতা আছে। অঙ্ক, স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স আমাদের এনভায়রনমেন্টাল মডেলিংয়ে সাহায্য করে। এনভায়রনমেন্টাল মডেলিং বলতে আমরা আমাদের ভবিষ্যতে কী ধরনের প্রেডিকশানস হতে পারে, যেমন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমাদের যে এনভায়রনমেন্টাল মডেলসগুলো আছে সেগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে ভবিষ্যতে পৃথিবীর তাপমাত্রা কত হতে পারে, কতটা বরফ গলতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, যে ভবিষ্যৎ সংক্রান্ত যে প্রেডিকশানসগুলো, দিজ আর মেনলি ক্যারিড আউট বাই এনভায়রনমেন্টাল মডেলস। তাহলে এই এনভায়রনমেন্টাল মডেলিংয়ের জন্য আমাদের অঙ্কের সাহায্য লাগে, কম্পিউটার্সের সাহায্য লাগে, স্ট্যাটিস্টিক্সের সাহায্য লাগে। এছাড়া ইকোনমিক্স, মানে যেটাকে আমরা অর্থনীতি বলি বা পলিটিক্স বলি বা সোশিওলজি বলি বা ল বলি, এই সমস্ত বিষয়ে পরিবেশকে খুব ভালোভাবে পরিবেশের ব্যবস্থাপনাটা করতে সাহায্য করে, মানে ম্যানেজমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট এটা হেল্প করবে। অ্যান্ড ইট উইল অলসো হেল্প টু বিল্ড অ্যাওয়ারনেস, পরিবেশ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়াবে। আর ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদেরকে সুটেবল প্রযুক্তি দেবে, যে প্রযুক্তির সাহায্যে আমরা এনভায়রনমেন্টাল পলিউশনকে কন্ট্রোল করতে পারবো, যে প্রযুক্তির সাহায্যে আমরা ইকো ফ্রেন্ডলি টেকনোলজিস ডেভেলপ করতে পারবো। তাহলে দিস ইজ দ্য মাল্টিডিসিপ্লিনারি নেচার। সো whenever we talk of multidisciplinary nature of the environment, multidisciplinary nature means environmental studies is not a unique subject but it includes knowledge from various subjects. তাহলে যখনই আমরা বলবো যে পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়, বহুমাত্রিক বিষয় বলতে আমরা যেটা বুঝি যে পরিবেশবিদ্যার মধ্যে কোনো একটি বিষয় থেকে কিন্তু জ্ঞান সম্মিলিত করা হয়নি, বিভিন্ন বিষয় থেকে জ্ঞান নিয়ে পরিবেশবিদ্যার মতো একটি বিষয়কে তৈরি করা হয়েছে, এবং এর উদ্দেশ্যই হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলিকে লার্নার্সদের সামনে উপস্থাপনা করা, যাতে পরিবেশ সংক্রান্ত বিষয়ে আমরা সচেতন হতে পারি। ঠিক আছে, দিস ইজ ইন ব্রিফ দ্য মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, নেক্সট লেট আস write down another question. Write down the next question. What is the importance of environmental studies? What is the importance of environmental studies? পরিবেশ বিদ্যার গুরুত্ব আলোচনা করো। পরিবেশ বিদ্যার গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, তাহলে this can again be a 5 marks or a 10 marks question. What is the importance of environmental studies? Let us discuss this answer. Now, as far as environmental studies is concerned, why do we study environmental studies? Now, environmental studies makes us aware about the different aspects of the global environment. So this is the first and foremost importance of environmental studies. It makes us aware about the different aspects of global environment. তাহলে পরিবেশবিদ্যা আমাদের পৃথিবীর পরিবেশের বিভিন্ন যে উপাদানগুলি, তার যে বিভিন্ন দিক, সেই বিভিন্ন দিকগুলি সম্বন্ধে আমাদেরকে সচেতন করে। Number 2, environmental studies gives us knowledge about the various resources that we uptake from the environment in order to survive, because it is impossible to survive without resources on this planet. So environmental studies gives us a thorough account of the various resources that we uptake from this planet and the resources utilizing which we survive. তাহলে পরিবেশবিদ্যার মাধ্যমে আমরা জানতে পারি যে পরিবেশ থেকে আমরা কি কি সম্পদ আরোহণ করে বেঁচে থাকি। Thirdly, environmental studies tells us about the various problems which the present day environment is being faced with. And not only does it tell us the present day problems,
it also tells us the future problems which we might face. So environmental studies makes us aware about the present and future environmental problems. তাহলে পরিবেশবিদ্যা আমাদেরকে আজকের এবং ভবিষ্যতের পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি সম্বন্ধে সচেতন করে। And environmental studies not only tells us about the problems, but it also helps us to find solutions to those problems. So if there are problems, there will be solutions. So environmental studies not only makes us aware about the problems, but it also tells us about the various solutions. তাহলে পরিবেশবিদ্যার মাধ্যমে আমরা শুধুমাত্র যে পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলোর ব্যাপারে জানতে পারি তা নয়, আমরা কিন্তু পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন সমস্যার সমাধানগুলি সেই সমাধানগুলি সম্বন্ধেও কিন্তু আমরা জানতে পারি। And lastly, environmental studies makes us aware about the various aspects of the environment. It develops in us a sense of compassion towards the environment. It helps to develop an attitude towards the environment, and it helps to develop the suitable skill for facing and solving the problems which the environment is facing, and it helps us to participate in the various problem solving activities relating to the environment. So lastly, environmental studies develops in us suitable skills, a sense of participation for activities towards environmental problems, for solution towards environmental problems. It helps us to develop the suitable knowledge about the environment, a sense of compassion towards the environment. So overall, environmental studies makes us environmentally aware. তাহলে পরিবেশবিদ্যার সবচেয়ে বড় দিকই হলো আমাদেরকে পরিবেশবিদ্যা সামগ্রিকভাবে পরিবেশ সংক্রান্ত বিষয়ে সচেতন করে দেয়। কারণ এই সচেতনতা না থাকলে আমরা জানতে পারবো না যে পরিবেশ কী, পরিবেশ কেন, পরিবেশের গুরুত্ব কী, পরিবেশের সমস্যাগুলি কী। তাহলে সামগ্রিকভাবে পরিবেশ এবং পরিবেশের যে বিভিন্ন দিকগুলি বা তার সমস্যাগুলি সম্বন্ধে কিন্তু পরিবেশবিদ্যা আমাদেরকে সচেতন করে। সো দিস ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। আচ্ছা, নাও নোট ডাউন সাম বুকস, যে বইগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য সেই কয়েকটা বইয়ের নাম আমি একটু লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। ফর ইংলিশ ভার্সান, যারা ইংলিশ ভার্সানে লিখছো, এক্সাম দেবে, তারা লিখে নাও ডক্টর অনুভা কৌশিক অ্যান্ড সিপি কৌশিক। ইংলিশ ভার্সানের বুকটার নাম হচ্ছে অনুভা কৌশিক অ্যান্ড সিপি কৌশিক। If that book is not available, you can also buy Dr. Sujan Kumar Bala. If Anubha Kaushik and CP Kaushik's book is not available, you can buy Dr. Sujan Kumar Bala. আর যারা বেঙ্গলি মিডিয়ামে এক্সাম দেবে তাদের জন্য বলছি, তোমরা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বইটা কিনে নাও, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বইটা কিনে নাও, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, ক্লাসে যেহেতু প্রচণ্ড ডিস্টারবেন্স হচ্ছে, আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিই। তো আমি ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, তোমরা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ক্লাসটা আরেকবার ওখানে তোমরা শুনতে পাবে। আমি চ্যানেলটার নামটা লিখে দিচ্ছি, তোমরা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আমি কিছুক্ষণ পরে এই ভিডিওটা আপলোড করে দেবো, সেখানে তোমরা ভালোভাবে হেডফোন দিয়ে শুনতে পাবে। বেসিক্স অফ এনভায়রনমেন্ট বাই সায়ন্তন দত্ত, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে এই ভিডিওটা তোমরা ওখানে আরেকবার পুরো ক্লাসটা শুনতে পাবে। তাহলে উইথ দ্যাট উই এন্ড টুডেজ ক্লাস। আবার আমরা নেক্সট টিউসডে মিট করবো, অ্যান্ড দ্য টপিক ফর আওয়ার নেক্সট টিউসডেজ ক্লাস উইল বি ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ। এই বিষয়টি নিয়ে আমরা পরের মঙ্গলবার আলোচনা করব, ঠিক আছে? ওকে, চলো, গুড বাই।